আসসালামু আলাইকুম। দুনিয়া ডিজিটালে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান গত 18 ফেব্রুয়ারি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। প্রধানমন্ত্রী তার প্রথম ভাষণে আইনের শাসন ও অন্তর্ভুক্তির বার্তা দিয়েছেন। ভাষণে তিনি ঐক্য, সুশাসন, অন্তর্ভুক্ত বিবেচনায় গুরুত্বপূর্ণ যে বার্তা দিয়েছেন, তাতে নতুন সরকারের অগ্রাধিকারের হিসাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং দুর্নীতি নিয়ন্ত্রণের ঘোষণাও দেওয়া হয়েছে। তার এই ঘোষণা মানুষের প্রত্যাশার সাথে সামঞ্জস্যপূর্ণ। প্রধানমন্ত্রী গত মঙ্গলবার শপথ নিয়েছেন এবং তার মন্ত্রিসভার সদস্যও ওই দিন শপথ নেন। পরে তারা বুধবার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে তাদের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন। প্রথম দিন সচিবালয়ে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তারেক রহমান। প্রধানমন্ত্রী তার ভাষণে বলেন, দলীয় বা রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি অথবা জবরদস্তি নয়, আইনের শাসনে রাষ্ট্র পরিচালনার শেষ কথা। 24 অভ্যুত্থান বাংলাদেশের রাজনীতিকে পুরনো ধারা থেকে বের করে আনার যে জনাকাঙ্ক্ষা তৈরি করেছে, সেই প্রেক্ষাপটে এই বক্তব্য খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে হয়। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হলেও গত 54 বছরে কোনো সরকারি দলীয় দৃষ্টিভঙ্গির বাইরে বেরিয়ে সবাইকে সমান নাগরিক মর্যাদা দেওয়ার নীতি প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে। অতীতে আমরা দেখেছি, অতীতের সরকারগুলো দলীয় বৃত্তে, পারিবারিক বৃত্তে আবর্তিত হয়েছে এবং তাদের কর্মকাণ্ড সমগ্র জাতির আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয়েছে। এই গোষ্ঠীতন্ত্র, গোত্রতন্ত্র, দলতন্ত্রের কবলে পড়ে বাংলাদেশ একটি ঐক্যবদ্ধ জাতি হিসাবে বিগত 54 বছরে গড়ে উঠতে পারেনি। আর এর চরম এবং চূড়ান্ত পরিণতি আমরা দেখেছি শেখ হাসিনার 15.5 বছর শাসনে। তার এই কর্তৃত্ব শাসনামলে বরং রাজনৈতিক পরিচয়ে নাগরিকদের মধ্যে রাষ্ট্রীয়ভাবে বিভক্তি সৃষ্টি করা হয়েছে। রাষ্ট্রটি তখন সকলের ছিল না, রাষ্ট্র ছিল কতিপয়ের। শেখ হাসিনা কতিপয়তন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। এ ধরনের বিভাজিত সমাজে সকলের অগ্রগতি ও সমৃদ্ধির সুযোগ থাকে না, এবং সেটাই আমরা বিগত বছরগুলোতে দেখেছি। কিন্তু 24-এর ছাত্র গণ অভ্যুত্থান ছিল বৈষম্যের বিরুদ্ধে, সমতার পক্ষে, সমৃদ্ধির পক্ষে, সবার জন্য উন্নয়নের পক্ষে। সে কারণে নতুন সরকারের মূল দায়িত্ব সকলের জন্য সুবিচার, সকলের জন্য সমৃদ্ধি, সকলের জন্য রাষ্ট্র এবং অন্তর্ভুক্তিমূলক একটি রাষ্ট্র গঠন। প্রধানমন্ত্রী তারেক রহমান তার ভাষণে অন্তর্ভুক্তির যে পরিষ্কার বার্তা দিয়েছেন, সেটি ঐক্য ও সংহতির জন্য অত্যন্ত ইতিবাচক। তিনি বলেছেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তথা দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে পাহাড় কিংবা সমতলে বসবাসকারী এই দেশ আমাদের সবার। বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আমিও মনে করি রাষ্ট্র পরিচালনার সব ক্ষেত্রে ঐক্য ও অন্তর্ভুক্তিমূলক নীতি কঠোরভাবে প্রতিষ্ঠা করতে হবে। এটা ছাড়া জাতীয় ঐক্য, জনগণের ঐক্য, জাতীয় সংহতি, জাতীয় নিরাপত্তা, শেখ হাসিনার সরকার আমলে পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে চরমভাবে দলীয়করণ করা হয়েছিল এবং রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছিল। 24 অভ্যুত্থানের সময় পুলিশি ব্যবস্থা ভেঙে পড়েছিল এবং বাহিনীর সদস্যদের মধ্যে আত্মবিশ্বাসের ঘাটতি তৈরি হয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকারের 1.5 বছরের শাসনেও পুলিশি ব্যবস্থাকে আগের অবস্থায় ফেরানো সম্ভব হয়নি। পুলিশের মধ্যে এখনও আত্মবিশ্বাসের যথেষ্ট ঘাটতি রয়েছে, ফলে মব সন্ত্রাস ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ করা যায়নি। নাগরিকদের মধ্যে উদ্বেগ ও দুশ্চিন্তার বড় কারণ এটাই। নতুন নির্বাচিত সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিকে প্রধান অগ্রাধিকার রেখেছে। দ্রুততম সময়ের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্য উন্নতি নতুন সরকারের জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জ বলে আমরা মনে করি। পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ এবং সর্বাবস্থা ঠিক রেখে নাগরিকদের জন্য কিছু স্বস্তি তৈরি করাটা সরকারের প্রথম পরীক্ষা বলে সবাই মনে করছে। রমজানের শুরুতে মাছ, মাংস, সবজির দাম বেড়েছে, যেটা কাম্য নয়। প্রধানমন্ত্রী বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যবসায়ী ও ক্রেতা বিক্রেতা উভয়ের স্বার্থ রক্ষা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন। সিন্ডিকেট ভেঙে দেওয়ার এবং বাজারের তদারক ব্যবস্থাকে শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার সরকারের দীর্ঘমেয়াদী নীতি প্রয়োজন। সরকারকে এটা মনে রাখতে হবে যে পর্যাপ্ত পণ্য সরবরাহ নিশ্চিত করা না গেলে বিচ্ছিন্ন অভিযান বাজার নিয়ন্ত্রণে কোনো ভূমিকাই রাখতে পারে না। প্রধানমন্ত্রী তার ভাষণে বিএনপির সংসদীয় দলের প্রথম সভায় দলটির সংসদ সদস্যরা সরকারি সুবিধা নিয়ে কারমুক্তকারী আমদানি না করা, ফ্ল্যাট না নেওয়ার বিষয়টি উল্লেখ করেছেন। এটা নিঃসন্দেহে ইতিবাচক পদক্ষেপ। তবে এই পদক্ষেপ বিএনপি 91 সালে যখন সরকার গঠন করে তখনই নেওয়া উচিত ছিল, কারণ
1988 সালের রাজনৈতিক দলগুলো বর্ধিত নির্বাচনে যে সরকার গঠিত হয়েছিল সেই সরকারের সময় সংসদ এ সম্পর্কিত আইনটি প্রণয়ন করে এবং দুঃখের বিষয় বিএনপি এরশাদকে হটিয়ে ক্ষমতা আসার পর এই আইনটি বজায় রাখে এবং বিগত 35 বছর এই আইনের সুবিধা দিয়ে জনগণের ট্যাক্সের টাকায় পরিচালিত সংসদ, সরকার এবং জনগণের প্রতিনিধিরা শুল্কমুক্ত গাড়ির সুবিধা নিয়েছেন, নিজেদের জন্য ফ্ল্যাট নিয়েছেন, যত রকম সরকারি সুবিধা নেওয়া যায় তার সবই নিয়েছেন। এছাড়া সরকারি সম্পদ লুট করা এবং জনগণের জন্য সরকারের বরাদ্দ থেকে চাঁদা উঠানো, কমিশনবাজি, এটা তো আমাদের রাজনৈতিক কালচারের অংশ হয়ে গেছে। এই অবস্থায় তারেক রহমান নতুন প্রধানমন্ত্রী যে অন্তর্ভুক্তিমূলক শাসনের কথা বলেছেন, অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের কথা বলেছেন, আইনের শাসনের কথা বলেছেন, সেই শাসনের যদি তারা সত্যি মর্যাদা দিতে পারেন তাহলে অবশ্যই রাজনীতিতে গুণগত পরিবর্তন হবে। আইনের শাসনই প্রধানমন্ত্রী বলেছেন, দলীয় প্রভাব নয়, রাষ্ট্র চলবে আইনের শাসনে। এই কথাটি অনেক বড় কথা। এটা আমাদের অনেক প্রধানমন্ত্রীর মুখে আমরা শুনেছি, কিন্তু কাজে আমরা দেখি নাই। এবার আমরা দেখতে চাই তারেক রহমান অনেক ভোগান্তির শিকার হয়েছেন। তিনি একজন মজলুম ব্যক্তি, তিনি নিজে কখনো জালেম হয়ে উঠবেন না, আইনের শাসন দ্বারা সরকার পরিচালনা করবেন, এ প্রত্যাশা আমরা অবশ্যই করব, সবাই করবে, জাতি করে। আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার দিন এবং বেল বাটনটি ক্লিক করে আপনার সাথে আমাদেরকে যুক্ত রাখুন। ধন্যবাদ। দর্শক, আমাদের এই চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপডেটেড প্রতিটি মুহূর্তে দুনিয়া ডিজিটাল, ওয়ার্ল্ড নিউজ মিটস ট্রুথ।